সো আমরা তাহলে কিছু অঙ্ক আমাদের কয়েকটা অঙ্ক বাকি ছিল, ওগুলো আমরা ট্রাই করি। দেখা যায় কি এখন I think we have done until this 17, so we will need like then we have like 42 which I should do and I'll do it like in the end of the class. So আমরা 46 থেকে শুরু করব, ঠিক আছে? 46. So it will be clear. I think you will need it, otherwise everything will be dark. Okay, so problem number 42. So 42 now, 46. 42 we will do it in the end of the class. Okay, so 46 কি বলতেছে, in figure 2140 4 particles are fixed along x axis. So চারটা পার্টিকেল আছে, তারা x axis এর সাথে fixed and separated by distance b equal to 2 cm. Okay, so 2 cm তাদের মধ্যে ডিসটেন্স। সো 1 2 3 4 প্রত্যেকের মাঝখানে ডিসটেন্স কত? 2 cm করে, সেম ডিসটেন্স। সো বলা আছে the charges are q1 equal to 2e, q2 equal to -e, q3 equal to e and q4 equal to 4e with e equal to 1.60 into 10 to the power -19 c. In unit vector notation, what is the net electrostatic force on particle 1 and b number particle 2 due to the other particles? So আমাকে বলতেছে এই যে চারটা পার্টিকেল আছে এর মধ্যে এই একের উপরে বাকিগুলো কত ফোর্স দিতেছে। হ্যাঁ, সো আমরা কিভাবে করছিলাম, ওই লাস্ট ক্লাসে আমরা সুপারপজিশন প্রিন্সিপাল করছি, ওই অনুযায়ী একটা অঙ্কও করছি। সো একের উপরে 2 নাম্বার যে ফোর্সটা দিতেছে সেটা বের করব আমরা, একের উপরে 3 নাম্বার যে ফোর্স দিতেছে সেইটা বের করব আমরা, একের উপরে 4 নাম্বার যে ফোর্সটা দিতেছে সেইটা আমরা বের করব। দেন উই গট 3 ফোর্সেস and you add them all up and that's the result. আর এই প্রবলেমটা খুবই ইজিয়ার বিকজ দিস ইজ ওয়ান ডাইমেনশনাল প্রবলেম, you don't have any angle to deal with না। সো আমাদের যেটা হবে, যদি নেগেটিভ চার্জ থাকে, যেমন আমরা দেখতে পারি যে এই জায়গাতে q1 পজিটিভ আর q2 কি নেগেটিভ চার্জ। সো আমার q1 এর উপরে q2 যে ফোর্সটা দিবে দ্যাট ফোর্স উইল বি টুয়ার্ডস q2 বিকজ এটা একটা অ্যাট্রাকশন ফোর্স হবে। সো ওইটা হবে কি পজিটিভ i অ্যাক্সিস বরাবর। আর আমার যদি q1 এর উপরে q3 যেটা দিতেছে, q1 ও পজিটিভ q3 ও পজিটিভ, দেন দ্যাট ফোর্স q3 উইল গিভ রিপালসিভ ফোর্স। সো সেক্ষেত্রে ডাইরেকশন -i বরাবর। আর ডিসটেন্সটা কত হবে? ডিসটেন্স এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত 2d, আর এইটার জন্য শুধু d, আর এই দুইটার জন্য কত? 3d. সো উই নো দ্য ফর্মুলা 1/4πε0 q1 q2 ডিভাইড বাই r স্কয়ার and you will deal with accordingly. এবং তোমরা জানো কি যে ফোর্স একটা ভেক্টর, সো ভেক্টরের মান অলওয়েজ কি আসে? পজিটিভ, অলওয়েজ পজিটিভ, জাস্ট the direction can be negative. So তুমি যখন অঙ্ক করবা তখন ডাইরেকশন তুমি চিন্তা করবা কোনটা i বরাবর যাইতে পারে, অ্যাট্রাকশন আর রিপালশনের উপর বেস করে প্লাস i হইতে পারে মাইনাস i হইতে পারে, বাট অলওয়েজ পুট the magnitude of the force in modulus. That's why there is zero chance that you will make a mistake. বুঝতে পারছো কি বলছি আমি? যে যখন তোমরা একটা ভেক্টরের মানটা লিখবা অলওয়েজ কি লিখবা? মডুলাসে লিখবা, যাতে কোনোদিনও নেগেটিভ আসতে পারে না। বিকজ if you see like in q1 and q2, q1 is what? 2e and q2 is -e, that is given. So তুমি যদি মানে জাস্ট মান বসাই যাও তাহলে কি করবা? তুমি q1 আর q2 বসালে এমনি একটা নেগেটিভ আসতেছে, আবার তুমি দেখা যাইতেছে যে অ্যাট্রাকশন ফোর্সের জন্য নেগেটিভ ক্যালকুলেট করতেছো, সো ইউ আর ডুইং ডাবল নেগেটিভ হুইচ ইজ লাইক রং। সো তুমি যেটা করবা যে q1 আর q2 যে আছে তার মডুলাসের মধ্যে বসাইয়া ক্যালকুলেট করবা, আর i এর -i ডাইরেকশন অনুযায়ী কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ দিবা। সো অলওয়েজ পুট দ্য ভেক্টরস ম্যাগনিটিউড ইন মডুলাস so that you always get a positive number. Okay, so that's 46. Then we have like I think, let's see, I guess 60, I think. So 60, yeah, 60 is very easy. So what they are basically asking you is like এই যে 7টা পার্টিকেল আছে, এই 7টা পার্টিকেলের মধ্যে 7 নাম্বার কোথায় আছে? মিডলে আছে, এই জায়গাতে আছে। সো 7 নাম্বারের উপরে বাকিগুলো কত ফোর্স দিছে এটা বের করতে বলছে। তো আমরা জানি কি 1 নাম্বার 7 নাম্বারে ফোর্স দিবে, 2 নাম্বার 7 নাম্বার ফোর্স দিবে, 3 নাম্বার দিবে, 4 নাম্বার দিবে, 5 দিবে, 6 দিবে, সবাই দিবে বেসড অন অ্যাট্রাকশন রিপালশন। কোনটা এক্স অ্যাক্সিস বরাবর হবে, কোনটা নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর হবে,
কোনোটা y, কোনোটা নেগেটিভ y, দেন ইউ অ্যাড দেম অল আপ এন্ড ইউ গেট দ্য টোটাল ফোর্স। ঠিক আছে, কঠিন কিছু না, জাস্ট ক্যালকুলেশনের ব্যাপার। এবং তোমাদের নিজের বাসায় বসে একটু ক্যালকুলেশন করতে হবে যাতে তোমার হাতটা একটু পাকে, বুঝতে পারছো, যাতে তুমি ওই ক্যালকুলেশনাল এরর গুলা না করো। বিকজ তোমার কাছে মনে হইতেছে দেখা যে ইউ নো ইট, but until you don't do one or two, you can make mistakes. So everything like তোমার করে দেখতে হবে। সো 62 এর কথা আমরা চিন্তা করি, দেখো 62 এর একই অবস্থা। 62 এইগুলোর চেয়ে একটু ডিফারেন্ট, বাট উই হ্যাভ ডান দিস কাইন্ড অফ প্রবলেম। হ্যাঁ, সো 62 তে কি বলতেছে, ওকে, in figure 2144, what are the magnitude and direction of net electrostatic force on particle 4 due to the other 3 particles? All 4 particles are fixed in xy plane. Q1 equal to minus 3.20 in 10 to the power minus 19, Q2 equal to something, Q3 equal to something, Q4 equal to something, and theta 1 is 35 degree, D1 equal to এত, D2 equal to, D3 equal to what? So আমার বলতেছে এই যে 4 নাম্বারটা আছে তার উপর টোটাল ফোর্স কত, তাহলে আমরা কিভাবে বের করব? Q2 Q4 কে যে ফোর্সটা দিচ্ছে সেটা বের করব। আমি এই জায়গা থেকে দেখতেছি কি Q2 একটা পজিটিভ নাম্বার আর Q4 কি একটা পজিটিভ। সো পজিটিভ Q2 Q4 কে কোন দিক ফোর্স দিবে? এই দিকে, যেটা হবে কি মাইনাস জে অ্যাক্সিস বরাবর। আবার এই যে Q3 আছে সে কি নাম্বার? Q3 হলো একটা পজিটিভ নাম্বার, আর Q4 কি? Q4 একটা পজিটিভ। সো Q3 Q4 কে যেটা দিবে সেটা হবে নেগেটিভ আই অ্যাক্সিস বরাবর, বুঝতে পারছো? এরপর বাকি থাকে Q1 আর Q4। এখন Q1 যে আছে সে কি নেগেটিভ না? সো Q1 Q4 কে যে অ্যাট্রাকশন ফোর্সটা দিবে সেটা কোন দিকে হবে? এই দিক বরাবর হবে না? বাট আই নো দিস অ্যাঙ্গেল ইজ থিটা। সো আমি যখন লিখবো Q মানে F41, that can be resolved into two components, না, যে যেহেতু এই 4 নাম্বারের উপরে 1 নাম্বার যে ফোর্সটা দিছে সেটা কি হবে? F41 which will go in this direction, কারণ অ্যাট্রাকশন ফোর্স নাকি, বুঝতে পারতেছো নাকি বুঝো নাই? সো এই দিকে যে ফোর্সটা যাবে সে কি করতেছে? নেগেটিভ এক্স অ্যাক্সিস এর সাথে একটা থিটা 1 অ্যাঙ্গেল করছে না? সো এই কম্পোনেন্টটা হবে কি F41 cos থিটা 1, আর এই কম্পোনেন্টটা হবে কি F41 sin থিটা 1। একটা হবে নেগেটিভ আই বরাবর আর একটা হবে নেগেটিভ জে বরাবর, দেন ইউ অ্যাড দেম অল আপ এন্ড ইউ গেট দ্য রেজাল্ট। বুঝতে পারছো? এগুলো তোমরা ওই যে প্রথম অঙ্কটাই করছো, বাট দিস ইজ 42 ইজ সামহাউ ডিফারেন্ট, ইজিয়ার অঙ্ক বাট ডিফারেন্ট। সো আমি এটারে পুরোপুরি করবো আর কি। 42 অঙ্কটা দেখো তোমরা। সো 42 তে কি বলতেছে, ইন ফিগার 2139, two tiny conducting balls of identical mass m and identical charge q hangs from non-conducting thread of length l. So আমার দুইটা বল আছে, যে দুইটা বলকে একটা সুতা দ্বারা আমরা ঝুলাই দিছি এবং তাদের প্রত্যেকের লেন্থ l। ওই যে সুতা দুইটা কি নন কন্ডাক্টিং, তার মানে সুতার মধ্যে কোনো চার্জ নাই, চার্জ আছে কি শুধু এই বল দুইটা, একটার চার্জ কিউ আর দ্বিতীয়টারও কিউ এবং তাদের মাসও কি সেম। এখন বলতেছে assume that theta is so small, আমার থিটার এতটাই স্মল that tan theta can be replaced by its approximate equal which is sin theta. So থিটার মান এতই ছোট যে আমরা tan theta যে জায়গায় আসবে ওই জায়গার বদলে কি বসাই দিতে পারি? sin theta বসাই দিতে পারি। এবার বলছে show that x equal to q square l divided by 2 pi epsilon naught mg to the power 1/3, মানে ইকুইলিব্রিয়াম যে পয়েন্ট, যখন তারা ইকুইলিব্রিয়াম থাকবে তখন তাদের মধ্যে ডিসটেন্স এইটাই হবে। ইকুইলিব্রিয়াম বলতে কি বোঝাইছে তারা? ইকুইলিব্রিয়াম দ্বারা বোঝাইছে যে এই যে দুইটা বল আছে দুইটাই তো পজিটিভ চার্জ, একটা আরেকটারে কি করবে? রিপালস করবে। সো তার কিন্তু একটা বল কিন্তু এইদিকে চলে যাওয়ার কথা, কিন্তু নরমালি একটা পেন্ডুলাম করে কি সে এইভাবে ঝুলতে থাকে না? সো সে এইদিকে যাইতে চাইবো আর আমার ফোর্সটা কি দিবে? এইদিকে দিবে। তাহলে কি there will be a point যে জায়গায় তাদের মধ্যে একটা ব্যালেন্স হবে, এবং ওই ব্যালেন্সিং পয়েন্টটা যে জায়গাটা আছে ওইটার জন্য আমার তাদের মধ্যে ডিসটেন্স দেখতে হবে, ওইটাই বের করতে বলছে এবং ডিসটেন্সটা দেওয়াও আছে, আমার জাস্ট ক্যালকুলেট করে দেখতে হবে যে এইটা কি আসলে এইটা কিনা। সো ইজিয়ার প্রবলেমস কেমন হতে পারে যে 42, লেটস ডু ইট। সো 42 তে বলতেছে যে এই যে এইটা আর এই একটা আছে যে এই জায়গাতে আছে। সো লেটস কল দিস L ডিসটেন্স, দিস ইজ অলসো L ডিসটেন্স, এবং আমরা এই জায়গাতে তাদের মধ্যে ডিসটেন্সটা ধরছি লেটস সে x, এবং এই অ্যাঙ্গেলটা ওরা বলে দিছে যে ওকে থিটা। আমার আঁকা যদিও ঠিক নাই বাট ওকে ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইট। সো থিটা, এইরকমই প্রবলেমটা আছে। এখন আমি জানি এই যে বলটা আছে, এই যে যার মাস m q চার্জ, এইটাও q চার্জ, এরা কি করতেছে? ঝুলতেছে না এইভাবে। সো সুতার একটা কি থাকবে? টান থাকবে, টেনশন থাকবে, এবং আমরা জানি যে সুতার যে টানটা এইটা অলওয়েজ অ্যাওয়ে ফ্রম দ্য অবজেক্ট, অবজেক্ট থেকে
দূরে। সো তাইলে আমরা এইটারও টেনশন বলবো আর এইটারও কি বলবো, টেনশন, বিকজ অল অফ দেম আর হ্যাভ দ্য সেম মাস, সেম, এভরিথিং ইজ সেম। সো আমরা ওইটা টেনশন বলবো। এখন দেখো আমরা এই সেকেন্ড চার্জটার উপরে ফোর্স ক্যালকুলেট করবো, চিন্তা করছি। ফার্স্টটার উপরেও করা যেত, বাট সেকেন্ডের উপরেই করার চিন্তা ভাবনা করি আমরা। সো সেকেন্ডটার উপরে ফার্স্টটা যে ফোর্সটা দিবে সেটা কি একটা রিপালসিভ ফোর্স হইব। সো সেটা কোন দিকে যাবে, এইদিকে যাবো না। সো লেটস কল দিস আওয়ার ইলেকট্রিক ফোর্স ই, ঠিক আছে, ওকে। আর আমার এই যে টেনশনটা আছে, সে এই জায়গাতে কি করছে, একটা থিটা কোণ উৎপন্ন করছে না। সো আমি বলতে পারি এই টেনশনের এই কম্পোনেন্ট হলো টি সাইন থিটা, যেটা কোন দিকে থাকতেছে, এই দিকে থাকতেছে। আর এই টেনশনের এই দিক বরাবর যেটা আছে এটা কি টি কস থিটা। বুঝতে পারছো, মানে এই কম্পোনেন্টটা কি আমার, এই যে টেনশনের যে কম্পোনেন্ট গুলো আছে তার মধ্যে কি একটা কস থিটা যেটা উপরের দিকে আছে, মানে বেসিক্যালি আমি এই জায়গা থিটাটা দিয়ে এইভাবে লিখতে পারতাম, দিস ওয়াজ আওয়ার থিটা নাকি। বুঝতে পারছো, সেইটা কি হতো কস থিটা হতো, আর এটা কি হতো আমার সাইন থিটা। বুঝতে পারছো নাকি বুঝতে পারো না। সো এখন এই যে সাইন থিটা, সে তার ডাইরেকশন কোন দিকে, এইদিকে না। আর ফোর্সের ডাইরেকশন এফ ই এর ডাইরেকশন কি, তার অপোজিট দিকে। তাহলে আমার এফ ই কে ব্যালেন্স করতেছে, টি সাইন থিটা ডেফিনেটলি। বুঝতে পারছো, মানে আমার যে এই যে টেনশনটা আছে, টেনশনটা কোন দিকে যাইতেছে, উপর দিকে যাইতেছে। টেনশন এইটার সাথে অ্যাঙ্গেল করছে কত, থিটা। তাহলে আমি ধরতে পারি এই জায়গাটা কত অ্যাঙ্গেল আছে, থিটা আছে। তাহলে এই থিটা যে এটার সাথে আছে এটা বলবো কি আমরা, টি কস থিটা বলবো। আর তার এইদিকে যেটা আছে এটা আমরা কি বলবো, টি সাইন থিটা। তাহলে টি সাইন থিটা যাইতেছে কোন দিকে, এই দিকে। আর আমার ইলেকট্রিক ফোর্স রিপালশনটা কোন দিকে, এইদিকে না। সো ইকুইলিব্রিয়ামে পৌঁছাইতে হলে টি সাইন থিটা কারে ব্যালেন্স করতে হবে, এফ রে ব্যালেন্স করতে হবে। देयर इज নো আদার ফোর্সেস, হোয়াট ক্যান আই ডু, তাই না। সো আমরা কি লিখতে পারি, টি সাইন থিটা শুড বি ইকুয়াল টু কত, এফ ই। ঠিক একই ভাবে আমরা এই জায়গা থেকে লিখতে পারি কি, টি কস থিটা শুড বি ব্যালেন্সড বাই দ্য গ্র্যাভিটি হুইচ ইজ mg. So that's why I write it as mg. Then this is equation number 1 and this is equation number 2, and you divide them because you don't know the tension. মানে তোমার তো অঙ্কে টেনশনের মান দেওয়া নাই, আছে কি। সো আমি যদি টেনশনটা কি করি, আমি যদি একটা আরেকটা দ্বারা ডিভাইড করি, দেন টেনশন উইল গো অ্যাওয়ে নাকি, টেনশন উইল গো অ্যাওয়ে, তাই না। সো তাহলে কি tan থিটা হলো, যদি আমি 1 থেকে 2 রে ভাগ দেই, tan থিটা ইকুয়াল টু কত হইব, এফ ই ডিভাইডেড বাই mg। আমি কি অপারেশন করছি এই জায়গায়, 1 ডিভাইডেড বাই পার্সেন্টেজ হয়ে যাব, 1 ডিভাইডেড বাই 2 নাকি, এটাই তো করলাম। সো তাইলে আমি tan থিটা ক্ষুদ্র থিটার জন্য কি লিখতে পারি জানো, অঙ্কে বলে দিছি কি, থিটা এতটাই স্মল যে আমি tan থিটা ক্যান বি রিপ্লেসড উইথ sin থিটা। সো লেটস কল ইট sin থিটা ইকুয়াল টু কত, ইকুয়াল টু এফ ই ডিভাইডেড বাই কত, m মাল্টিপ্লাইড বাই g. So let's just আমি একটু ভুল করে ফেললাম, বাট ওকে। সো এইটা আমার কি ছিল, এইটা ছিল হলো l নাকি, আর পুরোটা ছিল x, তাহলে এটা কত x/2 না। আর দিস ওয়াজ আওয়ার থিটা নাকি, ঠিক আছে। সো এখন আমি sin থিটার বদলে কি লিখতে পারি, x/2l নাকি, কারণ কি মানে পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই কি, ডিভাইড বাই দ্য হাইপোটেনুজ ইকুয়াল টু কি sin থিটা না। সো আমার এই জায়গায় পারপেন্ডিকুলার কি x/2, পুরোটা ছিল x, তাহলে x/2, আর হাইপোটেনুজ কে l, তাহলে উই হ্যাভ হোয়াট, sin থিটা ইকুয়াল টু x/2l। আর fe ক্যান বি রিটেন অ্যাজ 1/4 পাই এপসাইলন নট, 1/4 পাই এপসাইলন নট, দুইটার চার্জই কত q মাল্টিপ্লাইড বাই q ডিভাইড বাই তাদের মধ্যে ডিসটেন্স কত x², বিকজ কি এই জায়গায় একটা চার্জ ছিল আর এই জায়গায় একটা চার্জ ছিল, তাদের মধ্যে ডিসটেন্স কত ছিল আমার, x ছিল। যেখানে আমরা দুইটার জন্য কি বলছি, 1/4 পাই এপসাইলন নট q মাল্টিপ্লাইড বাই q ডিভাইড বাই কত x², আর এই সাইডে কি আছে ইনটু 1/mg। ঠিক আছে, জাস্ট ক্যালকুলেশন, পিওর ক্যালকুলেশন, আর কিছু ডিফিকাল্ট কিছু নাই। ওকে, হ্যাঁ x/2 কেন হলো, x/2l কেন হলো, কারণ বেসিক্যালি কি x/2 2টা নিচে চলে গেছে। আমার অঙ্কে দিছে x এর ভ্যালু, তো আমরা করব কি এই ডাইন সাইডে সব x গুলো লয়ে আসি, তাহলে x³ ইকুয়াল টু 1/2 পাই এপসাইলন নট। কেন 2 পাই, কারণ এই জায়গায় 2 আছে এই জায়গায় 4 আছে, কাটাকাটি করে দিচ্ছি এটা। 1/2 পাই এপসাইলন নট q² ডিভাইডেড বাই
m মাল্টিপ্লাইড বাই কি c নাকি ভুল করলাম এই যে এটা আচ্ছা এই l টা উপরে যাইব l একটা আছে নাকি সো দেন ইউ গেট হোয়াট x equal to 1 by 2 pi epsilon naught q square l divided by mg to the power কত 1/3 okay so I think that is the answer q square l divided by 2 pi epsilon naught mg to the power 1/3 so আমাগো অঙ্ক মিছে তার বলছে কি l এর মান যদি 120 সেন্টিমিটার হয় m এর মান যদি 10 গ্রাম হয় x এর মান যদি এত হয় what is q so তোমারে এই তো ইকুয়েশন পাইয়ে গেল এই জায়গায় তুমি m এর মান বসাও q এর মান বসাও l এর মান বসাও ও সরি q এর মান বের করতে বলছে সো তোমার m এর মান দেওয়া আছে একটা l এর মান একটা দেওয়া আছে x এর মান দেওয়া আছে from here you can easily get q so that's it তাহলে এই চ্যাপ্টারের অঙ্ক শেষ আমাদের কোনটা x by 2 divided by l কেন আসছে x by 2 by l কই l আসলো ও আচ্ছা কোয়ান্টিটি উইজ এ sin থিটা ইকুয়াল টু কি sin থিটা যদি আমরা এই জায়গায় চিন্তা করি এই যে এটা যদি sin থিটা নেই তাহলে কি হয় sin থিটা শুড বি ইকুয়াল টু কি লম্ব কত x by 2 আর ডিভাইড বাই অতিভুজ কত l তাহলে x by 12 সো sin থিটা থেকে বেসিক্যালি এটা লিখছি হ্যাঁ 13 নম্বর হ্যাঁ 13 নম্বর ক্লাসে করাইছি নাকি ওটা তাহলে এইতে দেখতে হবে মানে ফ্রি টাইমে দেখতে হবে মানে তোমার যখন কনসালটেশন এসে দেখতে হবে ওকে সো তাহলে এই চ্যাপ্টারে আমাদের থিওরি শেষ প্রবলেম বাকিগুলো যেগুলো আছে তোমরা নিজেরা করবে ওইগুলা হোমওয়ার্ক টাইপের ঠিক আছে আর প্রবলেম হলে আমার বল সো উইল স্টার্ট দ্য নেক্সট চ্যাপ্টার এটা থাকে এইভাবে ক্যামেরা কি পুরো বডি দেখা যায় নাকি let's give some sign এটা কি দেখা যায় okay so I will start from here হ্যাঁ আচ্ছা সো তাহলে আমরা এখন যেটা পড়াবো এইটা হলো ফিল্ড ইলেকট্রিক ফিল্ড সো এখন আমরা এর আগে যখন বলছি দুইটা চার্জ আছে 22 সো দুইটা চার্জ আছে এই দুইটা চার্জ কি করতেছে একে অপরে ফোর্স দিতেছে সো এটা হলো খুবই ইজিয়ার হিসাব নিকাশ ইজিলি আমরা বলে দিতেছি বাট মানে ফোর্স মানে একটা জিনিস বুঝাইছিলাম কি ইন্টারঅ্যাকশন নাকি ইন্টারঅ্যাকশন না যে একটা সাথে আরেকটা কি এক ধরনের ইন্টারঅ্যাকশন বাট বেসিক্যালি জিনিসটা এইভাবে ঘটে না জিনিসটা কিভাবে ঘটে তুমি চিন্তা করো তুমি ওই যে অনেক সময় মুভি টুবিতে দেখো না যে ওই যে ইয়েলো কালারের যে খেলনার দাগগুলো থাকে যেগুলো বাথটাবের মধ্যে ইউজ করে দেখছো না অনেক সময় সো থিংক অ্যাবাউট দ্যাট যে ওই টাইপের একটা মানে কি করছো তুমি একটা মানে চিন্তা করো যে এইটা একটা চার্জ মানে সিম্পল একটা চার্জ এখন আচ্ছা চার্জ হিসাবে চিন্তা করো ডাক হিসাবে চিন্তা করো মনে করো একটা ডাক তাহলে কি করছো তুমি ছোটখাটো একটা সুইমিং পুলের মধ্যে রাখছো ওকে সো তুমি করলা কি সুইমিং পুলের মধ্যে বড় একটা পাথর মারলা মানে পাথর নিক্ষেপ করলো তাহলে কি করবে ওই সুইমিং পুলে ওই যে পাথরটা পড়ছে সে করবে কি একটা ওয়েভের মতো সৃষ্টি করবে না ওই ওয়েভটার সাথে মানে ডাকটা কি ইন্টারাকশন মানে ওয়েভটার কিসের সাথেই তো ডাকটা একটু কি করবে তাই না নাড়াচাড়া করবে এখন তাহলে ওই ডাকটারে নাড়াচাড়া করানোর জন্য পাথর কি ওয়েভে যায় ধাক্কা দিতে হয়েছে নাকি ও একটা মানে ওয়েভের মতো ক্রিয়েট করছে যে ওয়েভের সাথে ওই ডাকটা ইন্টারাক্ট করছে ওয়েভটা ইন্টারাক্ট করছে তার মানে আমি বলতে পারতেছি কি যে বেসিক্যালি এটা একটা সিম্পল একটা অ্যানালজি টানলাম বাট এটা কি হইতেছে যে আমার পাথরটা কি করছে তার একটা কি বলা হয় প্রভাব ইংরেজিতে কি বলে যে অনেকটা হ্যাঁ ইফেক্ট না বাট ওকে তার একটা সামথিং লাইক এ ফিল্ড ক্রিয়েট করছে তার একটা মানে সে যে ওই জায়গায় আছে এইটার একটা জানান দিছে সেইটার সাথে যখনই ডাক্তার একটু ইন্টারাক্ট করছে দেন আই গট দ্য ফোর্স যে এফেক্টটা দেখতেছি বেসিক্যালি যেমন মনে করো যে এরকম হতে পারে যে তোমার এলাকায় একজন প্রভাব মানে ইদানিং মনে করো মারামারি হয়েছে হ্যাঁ সো চেয়ারম্যান কি যে কোনো একটা মানুষের উপরে খেপছে খেপার পরে যে পরে মারছে চেয়ারম্যানের কি নিজের যাইতে হয়েছে মারার জন্য চেয়ারম্যান তো নিজে যাই মারে না মারে কার দ্বারা
বেসিক্যালি তার সঙ্গপাঙ্গ যায় মানে। সো থিঙ্ক অফ লাইক আই হ্যাভ মাই ইনফ্লুয়েন্স, একটা চার্জ যখন থাকবে সে তার আশেপাশে একটা ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে রাখবে, এই তার ইনফ্লুয়েন্সের মধ্যে যখন তুমি আরেকটা চার্জ রাখবা, দেন ইউ উইল সি যে একটা ইন্টারাকশন, এই ইন্টারাকশনটাই আমরা কি করতেছি, ফোর্স বলতেছি, অনেকটা হলো। বাট এই যে তার যে ইনফ্লুয়েন্সটা, এই ইনফ্লুয়েন্সটা সেকেন্ড যে চার্জটা আমরা আছি অনেকটা ডাকের মতো, ওই ডাকটার উপরে নির্ভর করে না, শুধু নির্ভর করে তার উপরে। বুঝতে পারছো কি বলছি? অনেকটা এরকম, এই যে কলমটা আছে, এই কলমটা কি করলাম আমি উপরে মারছি, কলমটা কি নিচে পড়ছে, তাই না? নিচে পড়ছে কেন? বিকজ অফ গ্রাভিটি। এখন কলমটা এই জায়গায় নাই, গ্রাভিটি নাই, গ্রাভিটি আছে। সো গ্রাভিটি থাকার সাথে কলমের কোনো সম্পর্ক নাই, গ্রাভিটি থাকার সাথে কার সম্পর্ক আছে? আর্থের সম্পর্ক আছে, আর্থের মাসের। এই জন্যই আমরা গ্রাভিটেশনাল ফিল্ড লিখি জি ইকুয়াল টু জিএম বাই আর স্কয়ার। সো আর্থের গ্রাভিটি কার উপর ডিপেন্ড করতেছে? ডিস্টেন্সের উপর ডিপেন্ড করতেছে, আর কার উপরে? আর্থের মাসের উপরে। ঠিক একই ভাবে একটা চার্জ যে তার আশেপাশে যে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে থাকবে, সেইটা শুধুমাত্র তার চার্জের উপর ডিপেন্ড করবে, আর কার উপর ডিপেন্ড করবে? ওই চার্জ থেকে কত দূরে আমি ফিল্ড মাপতেছি সেটার উপর ডিপেন্ড করবে। সো ফিল্ডটা শুধুমাত্র একটা চার্জের পার্সোনাল প্রপার্টি, বুঝতে পারছো? যেমন গ্রাভিটিটা হলো একটা মাসের পার্সোনাল প্রপার্টি, ওইটা তুমি এই ফিল্ডের মধ্যে আরেকটা চার্জকে ঢুকাইছো কি নাকি ঢুকাও নাই, ডাজন্ট ম্যাটার, ওর ফিল্ড মানে ওর ফিল্ড। বুঝতে পারছো? মানে তোমার অরা মানে তোমার অরা, এটার সাথে আরেকজন তোমার সাথে কে কথা বলতেছে এটার উপরে ই নাই, মানে অবভিয়াসলি দ্যাট পারসন উইল ফিল ইনফ্লুয়েন্সড, বাট ওই সে যে ইনফ্লুয়েন্স ফিল করছে তার ওই ফিল করার সাথে তোমার যে মানে ক্যারিজমা আছে ওইটা আসলে ডিপেন্ড করে না। বুঝতে পারছো কি বলছে? সো জিনিসটা হলো অনেকটা এরকম। সো এখন আমরা চিন্তা করতে পারি যে একটা চার্জ আছে, চার্জটার নাম দিলাম আমরা কিউ আই, কিউ মানে অনেকটা আইথ চার্জ, আইথ চার্জ মানে কি যে কোনো একটা চার্জ যার ইন্ডেক্স কত আই, আমরা কিউ1 ইউজ করতে পারি, কিউ2 ইউজ করতে পারি, পরে যে কারণে আমরা করছি কিউ আই ধরছি। এখন এর আশেপাশে সব জায়গায় তার ইনফ্লুয়েন্স আছে, বাট লেটস সে আই এম ইন্টারেস্টেড ইন দিস পয়েন্ট পি, এই পি পয়েন্টে আমি কিসে, আমি তার ফিল্ডের ডাইরেকশন এবং মান জানতে চাই। বুঝতে পারছো কি বলছি? সো আমি ধরলাম এই জায়গা থেকে তার এই যে ডিসটেন্সটা আছে, লেটস কল দিস ডিসটেন্স অ্যাজ আর আই, এবং এই যে কিউ আই আছে, এখন আমরা এই ইলেকট্রিক ফিল্ডে লিখতে পারি অনেকটা এইভাবে, ই ইকুয়াল টু 1/4πε0 মডুলাস অফ কিউআই, বিকজ কি একটা ভেক্টর অলওয়েজ কি ম্যাগনিটিউড হলো অলওয়েজ পজিটিভ, যে কারণে আমি কিউআই ডিভাইডেড বাই এই ডিসটেন্সটা আমরা বললাম কি আর আই স্কয়ার। এইটা হলো কি আমার বেসিক্যালি যে আমার ইলেকট্রিক ফিল্ডের মান। বাট বুঝলাম না জোরে, হ্যাঁ মানে এটা ইনফিনিটিতেও তার একটা ফিল্ড থাকতে পারে, বাট তার ইনফিনিটিতে তার ফিল্ডটা অনেক ছোট হবে, বিকজ আর এর মান অনেক বড় হয়ে যাবে। সো ইনফিনিটিতে যায় ই এর মান অনেকটা জিরোর কাছে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ না না, এরিয়া জুড়ে তুমি ক্যালকুলেট করতে পারতেছো বিকজ ইট ইজ সিগনিফিকেন্ট, বাট তুমি যদি ইউনিভার্সের লাস্ট মাথায় যাও, থিওরিটিক্যালি তার গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে, বাট ইট ইজ ক্লোজ লাইক জিরো, ইউ ক্যানট মেজার ইট, ইট ইজ সো স্মল। কারণ কি আমার তার মাসের উপর নির্ভর করতেছে, আর তার কিসের উপর নির্ভর করতেছে? ডিসটেন্স উপর নির্ভর করতেছে। এখন আমি যদি আর্থের গ্র্যাভিটি আর মনে করো সানের গ্র্যাভিটি মাপি একই ডিসটেন্সে, মানে সান থেকে মনে করো যে আর ডিসটেন্সে, আর এর মান মনে করো 5 কিলোমিটার দূরে, সানের যে গ্র্যাভিটি হইব সেটা মাপবো, আর হলো আর্থ থেকে 5 কিলোমিটার দূরে গ্র্যাভিটি কত হবে আমি মাপবো, তাহলে সেটা হইব কি, যেহেতু দুইজনের ডিসটেন্সই সেম, সেম ডিসটেন্সে মাপতেছো, বাট একটার মাস বেশি আর একটার মাস কম, সো যার মাস বেশি তার ইনফ্লুয়েন্স বেশি, তার গ্র্যাভিটেশনাল ফিল্ড বেশি, যে কারণে ব্ল্যাক হোলের আশেপাশে বুঝতে পারতেছো অনেক অনেক বেশি ফিল্ড পাওয়া যায়। ঠিক আছে, ওকে, মানে ইজি, মানে একেবারে সিম্পলিস্টিক ওয়েতে বলতে ওইরকম, বাট কমপ্লিকেটেড ওয়েতে বললে আরো ডিফারেন্ট অনেক আইডিয়া আনা যায়। ওকে, সো এখন আমরা এটা পাইলাম, বাট নাও আই ওয়ান্ট টু সি and now I want to understand the direction of this field. আমি ফিল্ডের ডাইরেকশনটা বুঝতে পারি, এইটার একটা ইজিয়েস্ট ওয়ে কি আছে? ইজিয়েস্ট ওয়ে হলো, মনে করো আমি এই যে কলমটা মারলাম উপরে, কলমটা কোন দিকে পড়লো? নিচের দিকে পড়ছে, তার মানে আমি জানি কি গ্র্যাভিটি তার মানে আর্থিক গ্র্যাভিটি তার কোন দিকে টানতেছে?
নিচের দিকে, তার মানে ওর ফিল্ড কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে কাজ করতেছে, কেন্দ্র বরাবর। এখন তাহলে এই যে কলমটা, এই কলম দিয়ে আমি করলাম কি আর্থের গ্র্যাভিটির ডাইরেকশন টেস্ট করলাম না, তাহলে এই কলমটার আমি বলবো টেস্টিং অবজেক্ট। ঠিক একইভাবে আমি এই পি পয়েন্টে ওর ডাইরেকশন মাপার জন্য আমি কি করতে পারি, কলমের জায়গায় আরেকটা চার্জ আনতে পারি, যেটা বলতে পারি Q0। এখন Q0 রে আমি ধরে নিছি হি ইজ গ্রেটার দেন 0, টেস্টিং অবজেক্ট, এবং Q0 আমি বলছি কি টেস্টিং চার্জ, এর দ্বারা আমি কি করব, টেস্ট করব। এখন এই Q0 এর মান গ্রেটার দেন 0, তাহলে এখন আমি যদি বলি এই QI Q0 রে কি করবে, বিকর্ষণ করবে না আকর্ষণ করবে, বিকর্ষণ করবে। তাইলে এই যে ও যাইতেছে এইভাবে, এখন এই দিকটা তার ডাইরেকশন হইছে। এখন আমরা একটা জিনিস জানি, ফোর্সের সাথে ইলেকট্রিক ফিল্ডের যে সম্পর্কটা, ওইটা হলো F ইকুয়াল টু, এটা তোমরা ছোটবেলায় পড়ছো, F ইকুয়াল টু Q0 মাল্টিপ্লাইড বাই E, এটা তো দেখছো তোমরা ইন্টারমিডিয়েটে মনে করো। সো এই জিনিসটার এই যে Q0, এটা কি চার্জ, এটা হলো টেস্টিং চার্জ, আর ইটা কার ফিল্ড, ই হলো QI এর ফিল্ড, তাই না? তাহলে আমি Q0 মানে টেস্টিং অবজেক্ট দিয়ে যখন আমি QI এর ফিল্ডে গুণ করছি, আমি কি পাইছি, ফোর্স পাইছি, তাই না? এখন আমার এই Q0 এর মান যদি গ্রেটার দেন 0 হয়, মনে করো অনেকটা A ইকুয়াল টু 2B এর মতো, এই A ইকুয়াল টু 2B দিয়ে আমি এই জিনিসটা দেখে আমি কি স্টেটমেন্ট দিতে পারি, দুইটা স্টেটমেন্ট দিতে পারি। একটা কি, A B এর চেয়ে 2 গুণ বড়, আরেকটা স্টেটমেন্ট কি, A এর যা ডাইরেকশন B এরও একই ডাইরেকশন। সো তাহলে আমি এই জায়গায় F ইকুয়াল টু Q0 E দ্বারা কি বলতে পারি, F এর যে ডাইরেকশন E এর সেম ডাইরেকশন। সো ইফ আই নো যে এই QI Q0 এর এইদিকে বিকর্ষণ করতেছে, সো আই নো দ্য ফিল্ড অফ QI ইজ অলসো ইন দ্য সেম ডাইরেকশন। বুঝতে পারছো নাকি বুঝো না? মানে কারো কোনো কোশ্চেন আছে? যে আমরা বেসিক্যালি এই থিওরিটা অ্যাপ্লাই করছি যে ওকে A ইকুয়াল টু যদি 2B হয়, আমি যদি Q0 এর নেগেটিভ ধরতাম তাহলে ধরতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে আমার কি হতো, ফিল্ডের যা ডাইরেকশন ফোর্সের তার অপোজিট ডাইরেকশন। বুঝতে পারছো? তো হিসাবের সুবিধার্থে আমি সবসময় কি ধরবো, মানে একই ডাইরেকশন, একই ডাইরেকশন, যে আমরা না Q0 গ্রেটার দেন 0 অলওয়েজ। বাট এই যে Q0 আছে, আমরা ধইরা নি, আমরা যখন ইলেকট্রিক ফিল্ডে আরেকভাবে লিখি, তখন আমরা লিখি E ইকুয়াল টু F ডিভাইডেড বাই Q0, বাট এই জায়গায় আমরা একটা জিনিস নেই, লিমিট Q0 গ্রেটার দেন, লিমিট Q0 টেন্ডস টু 0। এখন কোশ্চেন হলো কেন, কেন, তাই না? সো আমরা একেবারে ফার্স্টে একটা স্টেটমেন্ট বলছি কি, ইলেকট্রিক ফিল্ড একটা চার্জের কি পার্সোনাল প্রপার্টি, তাই না? সো ডাজন্ট ম্যাটার যে Q0 একটা টেস্টিং চার্জ, বাট এই যে কলমটা, তারও তো একটা গ্র্যাভিটেশনাল ফোর্স থাকবে, মানে গ্র্যাভিটেশনাল ফিল্ড থাকবে, থাকবে না? এখন কথাটা হলো, আমার যদি দুইটা চার্জই সেম লেভেলের হয়, মনে করো তুমি করছো কি, যে সোডা একটা দাগ রাখছো, তারপর একটা বড় পাথর ফালাইছো, সো পুরো ফিল্ডটাই কি দাগের কাছে গেছে, সো তোমার কাছে তুমি পুরো ফিল্ডের এফেক্টটাই দেখছো, কিন্তু দাগ তো একটা অবজেক্ট যারা তুমি রাখছো, তার ফলেও তো একটা ফিল্ড তৈরি হয়েছে, বাট ওই যে নাড়াচাড়াটা, দাগ যে নাড়াচাড়াটা করছে, ওটা কি অনেক ছোট, সো তুমি পুরো যে এফেক্টটা দেখছো, এই এফেক্টটা কার ফিল্ডের এফেক্ট দেখছো, পাথরের এফেক্টটা দেখছো। সো তার মানে পাথরের এফেক্ট যদি ওই জায়গায় যদি আমি দাগটা না রাখা, আমি আরেকটা পাথর মারতাম, হোয়াট উড হ্যাপেন, এইটার একটা বড় ফিল্ড তৈরি হইতো, এইটার একটা বড় ফিল্ড হইতো, লাইক একটা কি হতো, একটা কেওটিক সিচুয়েশন তৈরি হতো। সো তাইলে আমি কিন্তু যে পাথরটার ফিল্ডে আমি ইন্টারেস্টেড, ওইটা দেখতে পারতাম না। সো আমি যে পাথরের এই যে QI আছে, তার ইলেকট্রিক ফিল্ড বোঝার জন্য আই ওয়ান্ট টু মেক দিস চার্জ সো স্মল, সো দ্যাট এর ফিল্ডটাও কি হইব, অনেক স্মল হইব। সো তুমি ইউ উইল গেট দ্য হোল ফিল্ড অফ দিস অবজেক্ট। বুঝতে পারছো? যে কারণে এইটার আমরা করি কি, জিরোর কাছাকাছি ধরি। কারণ কি, কারণ হলো এই যে সূত্র, Q0 এর জন্য ফিল্ড হবে কত, Q0 এর যে ফিল্ড হবে সেটা হবে 1/4πε0 Q0 ডিভাইড বাই r²। Q0 মান জিরোর কাছাকাছি হলে পুরো ফিল্ডটাই কি জিরো, তাহলে পুরো ফিল্ড, পুরো এফেক্টটাই দেখতেছো তুমি কার ফিল্ডের, Q1 এর ফিল্ডের এফেক্ট দেখতেছো। সো যে কারণে আমরা অলওয়েজ করি কি, যে আমরা ধরে নিই যে টেস্টিং অবজেক্ট আছে, তার চার্জের মান জিরোর কাছাকাছি, থিওরিটিক্যাল, মানে যখন অঙ্ক করবো তখন হয়তো বা ডিফারেন্ট আইতে পারে, বাট থিওরিটিক্যালি আমরা এইভাবে ধরে নিই। ওকে, সো হলো, এখন এইটা হলো একটা চার্জের জন্য তার ইলেকট্রিক ফিল্ড কি হবে। সো আমরা যদি এই ডাইরেকশনটা RI হ্যাট ডাইরেকশন দেই, নাও আই ক্যান রাইট ইট অ্যাজ RI হ্যাট ডাইরেকশন, নাকি? ঠিক আছে, জাস্ট একটা ইউনিট ভেক্টর দ্বারা গুণ করে দিয়েছি মানটারে, দ্যাটস ইট। হ্যাঁ, ওকে। এখন নেচারে তো এত সিম্পলিস্টিক থাকে না, देयर ক্যান বি n নাম্বার অফ চার্জেস, হইতে পারে না যে n সংখ্যক চার্জ আছে। এখন আমরা করতে পারি কি, যে ওকে লেটস সে
ক্লাস কয়টা পর্যন্ত? 5টা। আজকে 5টা পর্যন্তই করো, 10 মিনিট বেশি করো, তোমার করতে আর কারো ক্লাস নাই নাকি? নাকি কারো ওই 5-এ দৌড়ানো লাগবে? Q1, Q2, Q3 ডট 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 Qn, ঠিক আছে? এরকম n সংখ্যক চার্জ আছে। এন্ড লেটস সে দিস ইজ এ পয়েন্ট, পি পয়েন্টের উপরে এই যে সব চার্জ গুলা কত ফিল্ড দিচ্ছে এটা আমি বের করবো। মানে অনেকটা হলো আমি ওই দাগটা রেখে দিছি, এখন তুমি একটা পাথর ফেলাইলে, তোমার বন্ধু একটা পাথর ফেলাইলো, তারপর আরেকজন একটা ফেলাইলো, সবাই মিললে কত ইনফ্লুয়েন্স ওই ডাক্তার উপরে পড়ছে, এইরকম অনেকটা কিছু। মানে সিম্পলিস্টিক হয়ে যদি তুমি চিন্তা করো যে কিউআই যে একটা ফিল্ড তৈরি করবে, সেই ফিল্ডটা আমরা এই জায়গায় দেখবো, হুইচ ইজ এ ভেক্টর। Q2 যে ফিল্ডটা তৈরি করবে সেটা দেখবো আমরা, Q3 যে ফিল্ডটা তৈরি করবে সেটা দেখবো, ঠিক একইভাবে Qn যে ফিল্ডটা তৈরি করবে সেইটাও আমি দেখবো। তারপর টোটাল ফিল্ড বের করার জন্য আমার কি করতে হবে? সবাই যোগ করে দিতে হবে। সো আমি করতে পারি কি, আমি ধরলাম এই জায়গা থেকে ওর ডিসটেন্স কত R1, এই জায়গা থেকে ওর ডিসটেন্স কত লেটস সে R2, এই জায়গা থেকে ওর ডিসটেন্স কত R3, এইভাবে ডট 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 কত Rn. So what I can write is total E should be equal to E1 plus E2 plus dot 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 En নাকি? ঠিক আছে? সো এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি? 1/4 pi epsilon naught Q1 divided by R1 squared into R1 hat plus 1/4 pi epsilon naught Q2 divided by R2 square R2 hat plus dot 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 plus 1/4 pi epsilon naught Qn divided by Rn আর Rn hat এটা স্কয়ার। এই তো ঠিক আছে, ভুল করছি কোনো? সো আমরা এই জিনিসটাকে কেমনে লিখতে পারবো? এগুলার আমরা জানি এই জায়গা থেকে 1/4 pi epsilon naught কমন, সো সবাইরই কি করলাম 1/4 pi epsilon naught লিখলাম। আর আমরা জানি কি এই যে এই পার্টগুলো এগুলো কি সব সামাকারে আছে না যৌগাকারে আছে? আমরা কি করব, একটা সামেশন দিব, ঠিক আছে? তাহলে প্রথম ইন্ডেক্সটা কত? Q1 ডিভাইড বাই R1 স্কয়ার R1 হেড। আমরা 1 এর জায়গায় QI বসাবো, Q1 এর জায়গায়, নিচের জায়গায় কি করব RI স্কয়ার করব, আর RI হেডের জায়গায় কি করব R1 হেডের জায়গায় RI হেড দেব। এরপর বলবো I goes from 1 to n, ঠিক আছে? জাস্ট একটা সামেশন, বিকজ কি এই প্রত্যেকটা টার্মই Q1 ডিভাইড বাই R1 স্কয়ার R1 হেড Q2 R2 R2 হেড। সো তার মানে কি এটা সামেশন করা মানে কি, যখন 1 বসাবো তখন 1 এরটা পাবো, যখন 2 বসাবো 2 এর টার্ম পাবো, এবং সবগুলো আমরা কি করে দিতেছি অ্যাড করে দিতেছি। দিস ইজ কল্ড সুপারপজিশন প্রিন্সিপাল অফ ফিল্ড, মানে ফিল্ডের সুপারপজিশন প্রিন্সিপাল। আগেরটা ছিল কি ফোর্সের সুপারপজিশন প্রিন্সিপাল, এইবার ফিল্ডের সুপারপজিশন প্রিন্সিপাল, ঠিক আছে? এখন আমরা এইটার একটা এফেক্ট দেখতে পারি। এফেক্ট মানে এটা বলা হয় যে সবাই তো এই পর্যন্ত ওকে। সো ওকে, এগুলো তুমি এমনি মানে ভিডিওতে পাবা, সমস্যা নেই। যাই হোক, তারপর ভিডিও কতবার দেখা যায়, যাই হোক। সো এখন তাহলে আমরা একটা সিস্টেম কল্পনা চিন্তা করতে পারি, যে সিস্টেমে মনে করো এই যে একটা পজিটিভ চার্জ আছে, এই যে একটা নেগেটিভ চার্জ আছে, এবং তাদের মধ্যে একটা ডিস্টেন্স আছে মনে করো ডি। সো এই ধরনের সিস্টেম আমরা বলি ডাইপোল সিস্টেম। ওয়াই ডাইপোল সিস্টেম? কারণ আমরা যদি আর্থের কথা চিন্তা করি, তাহলে আর্থের একটা নর্থ পোল আছে, তার একটা সাউথ পোল আছে। সো নর্থ পোল ইজ অপোজিট টু দ্য সাউথ পোল, এবং তাদের মধ্যে কি একটা ডিস্টেন্স আছে, এন্ড দিস ইজ আওয়ার আর্থস ডাইপোল, নাকি? বুঝতে পারছো? সো ঠিক একইভাবে আমার যদি ইলেকট্রিসিটির ক্ষেত্রে চিন্তা করি, তাহলে কি একটা পজিটিভ চার্জ থাকলে তার অপোজিট পোল হইতে পারে কি নেগেটিভ চার্জ। সো এটা যদি প্লাস কিউ হয়, এই জায়গায় কি হবে মাইনাস কিউ হবে।
আবার এটা প্লাস কিউ দিয়ে এটা মাইনাস টু কিউ দিও না, কারণ কি তাহলে বিপরীত হবে না, তাহলে একটা একটা হচ্ছে বড়। এবং আমরা কি নর্থ পোল আর সাউথ পোলের মধ্যে একটা ডিস্টেন্স আছে তো নাকি, সো আমরা যখন এরকম একটা সিস্টেম পাইতেছি, একটা প্লাস চার্জ একটা মাইনাস চার্জ, তারা ইকুয়াল বাট অপোজিট এবং তাদের মধ্যে একটা ডিস্টেন্স আছে, আমরা এটার বলবো কি এটা ডাইপোল সিস্টেম। ওকে, এবং ডাইপোলের জন্য আমরা একটা কোয়ান্টিটি বলি, এটার বলি পি। পি ইকুয়াল টু বেসিক্যালি কিউডি। এই যে পি ইকুয়াল টু কিউডি আছে, এই জিনিসটা আমরা বলি পি রে বলি আমরা ডাইপোল মোমেন্ট। এইটা অনেকটা মানে পোলারাইজেশন হিসাব দেয় যে বেসিক্যালি আমার যে অ্যাটমটা আছে সে পোলারাইজড কিনা। মানে অ্যাটম বলতে আমি বুঝেছি অ্যাটম না, মলিকুল বলতে পারো। যেমন H2 আছে, H2 এর মধ্যে কি থাকে যে মানে H প্লাস আর OH মাইনাস। সো তুমি মানে পানির অ্যাটমটা কিভাবে অনেকটা এরকম একটু অনেকটা এইভাবে পাও না তোমরা। সো এটা কি H প্লাস আর এটা কি OH মাইনাস ধরলাম না। সো আই ক্যান সে লাইক এই যে দুইটা অ্যাটম আছে তাদের মধ্যে একটা ডিসটেন্স আছে না, পজিটিভ চার্জটা আর নেগেটিভ চার্জটার মধ্যে কি একটা ডিসটেন্স আছে না। সেই ডাইপোল মোমেন্ট বেসিক্যালি তোমার পোলারাইজেশন দেয়, মানে অনেকটা যে তারা পোলারাইজড অ্যাটম কিনা, বুঝতে পারছো, যে পোলারাইজড বেসিক্যালি মলিকুল কিনা, বুঝতে পারছো, অনেকটা হলো এরকম। তো আমরা ওইটা মেজার করতে পারি এটা মাধ্যমে। এগুলা মানে আরো আমাদের অতটা লাগবে না, সো জাস্ট গিভিং অ্যান এক্সাম্পল থাকতে পারে। না ওগুলো তোমার অত বেশি লাগবে না, তুমি জাস্ট এই যেটা আমি করাইতেছি এইটাই আগে ক্যালকুলেট করো, তাহলে হবে। এগুলো মানে আমি যেটা করাইতেছি ওইটা ভালো করে বুঝতে হবে, মানে তুমি জাস্ট মুখস্থ করলে হবে না, বুঝতে হবে। ইম্পর্টেন্ট থিং ইজ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য থিংস। হ্যাঁ, সো ওকে, সো ধরো এই পয়েন্টটা হলো তার সেন্টার পয়েন্ট। সো এইটার আমরা বলতে পারতেছি কি d/2, আর এটা কি বলতে পারতেছি d/2। এখন আমার সেন্টার থেকে মনে করো সেন্টার থেকে একটা হাইট আছে, হাইটে একটা পয়েন্ট আছে পি, এই হাইটটাতে বললাম আমরা জেড হাইট। মানে সেন্টার থেকে জেড হাইটে একটা পয়েন্ট আছে কি পি পয়েন্ট। এই পি পয়েন্টারে আমারে বলছে কি টোটাল ইলেকট্রিক ফিল্ড বের করতে। বুঝতে পারছো প্রবলেমটা কি? প্রবলেমটা হলো যে আমার একটা ডাইপোল আছে, ডাইপোলের ঠিক সেন্টার থেকে আমার জেড হাইটে একটা পয়েন্ট আছে, ওই পয়েন্টে তাদের দুইজনের জন্য মানে যে দুইটা চার্জ আছে তাদের জন্য টোটাল ইলেকট্রিক ফিল্ড কত। ঠিক আছে, সো আমরা এই জায়গা থেকে যে জিনিসটা করব, তাহলে এটা একটু ক্যালকুলেট করা খুবই ইজি, কারণ আমরা সুপারপজিশন প্রিন্সিপাল জানি, তাই না? সো সুপারপজিশন প্রিন্সিপাল জানলে কি হবে, আমি এই প্রথম চার্জটার জন্য এই পয়েন্টে ফিল্ড বের করব, আমি দ্বিতীয় চার্জটার জন্য এই পয়েন্টে ফিল্ড বের করব, তারপর তাদেরকে কি করব অ্যাড করে দিব, তাহলে তো হয়ে গেল। বুঝতে পারছো না? সো তাহলে আমি যে প্লাস কিউ চার্জ আছে এর জন্য লিখলাম ই প্লাস। এবং আমরা যখন ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা মাপতে চাই তখন আমরা করি কি এই পয়েন্টে একটা টেস্টিং চার্জ বসাই Q0 গ্রেটার দ্যান 0 জাস্ট টু মেজার দ্য ডাইরেকশন, কারণ কি আমি জানি ফোর্সের ডাইরেকশন ফিল্ডেরও একই ডাইরেকশন। সো আমার এইটা কি একটা পজিটিভ চার্জ আর এইটা কি একটা পজিটিভ চার্জ, পজিটিভ পজিটিভ দিয়ে কি করবে বিকর্ষণ করবে। সো এই Q0 রে আমার প্লাস কিউ এটা বিকর্ষণ করার ফলে এইটা হয়ে যাইতেছে আমার ফোর্সের ডাইরেকশন, সো এইটাই আমার ফিল্ডের ডাইরেকশন। বুঝতে পারছো? তাহলে Q0 মানে প্লাস কিউর জন্য যে ডাইরেকশন সেটা কিসের ডাইরেকশনের দিকে, জে এর দিকে। আমরা যদি ওই দিকটা ওয়াই অ্যাক্সিস ধরি তাহলে আমরা বলতে পারি ই প্লাস ইকুয়াল টু 1/4πε0 মডুলাস অফ প্লাস কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। আর স্কয়ার কি এইটা থেকে এই পয়েন্টের ডিসটেন্স, আমরা জানি কি এই জায়গা থেকে এই জায়গার ডিসটেন্স কত জেড, আর এই জায়গা থেকে এই জায়গার ডিসটেন্স কত d/2, তাহলে ওই ডিসটেন্সটা হবে কত জেড মাইনাস d/2 তার হোল স্কয়ার। ঠিক আছে, আর ডাইরেকশন কি আমার জে ডাইরেকশন। ঠিক আছে কিনা? তাহলে ই মাইনাস কি হবে কেউ বলতে পারবা? যে ইলেকট্রিক ফিল্ডের নেগেটিভ চার্জটার জন্য যে ইলেকট্রিক ফিল্ড হবে সেটা কত হবে 1/4πε0 মডুলাস অফ মাইনাস কিউ ডিভাইডেড বাই কত জেড প্লাস d/2 হোল স্কয়ার। কারণ হলো মাইনাস থেকে এই পয়েন্টের ডিসটেন্স কত d/2, আর এই জায়গা থেকে এই জায়গার হাইট কত জেড, তাহলে মাইনাস থেকে এই পয়েন্টের ডিসটেন্স কত? আমি বলতেছি সেন্টার থেকে এই পয়েন্টের ডিসটেন্স হলো জেড। হ্যাঁ, তাহলে এই জায়গা থেকে এই পর্যন্ত ডিসটেন্স কত জেড প্লাস d/2 হোল স্কয়ার। আর এইটার ক্ষেত্রে আমার এই জায়গায় এই চার্জটা কি একটা পজিটিভ চার্জ আর এই চার্জটা কি একটা নেগেটিভ চার্জ, তাহলে নেগেটিভ চার্জ পজিটিভ চার্জের উপর ফোর্স দিবে কোন দিকে? এইদিকে না? তাহলে ফিল্ডের ডাইরেকশন এটার জন্য কোন দিকে হবে? এই দিকে হবে, হুইচ ইজ মাইনাস জে ডাইরেকশন। এটা বুঝছো কিনা? ঠিক আছে, হ্যাঁ মাইনাস কারণ সে অ্যাট্রাক্ট করতেছে, তাহলে অ্যাট্রাক্ট করলে কি নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর আসতেছে। সো তাহলে আমি টোটাল ফিল্ড কি করতে পারি
টোটাল ফিল্ড আমি লিখতে পারি ই প্লাস প্লাস কত ই মাইনাসের ফিল্ড, তাই না? তো আমি যদি দুইটারে যোগ করি আমি জানি 1/4πε0 কি কমন আছে দুইজনের, আর এই মডুলাস অফ কিউ আর মডুলাস অফ মাইনাস কিউ তারাও কি সেম, তাহলে আমি এইভাবে আনতে পারি 1/4πε0 জাস্ট কিউ, ঠিক আছে? আর এই একটা ব্র্যাকেটের মধ্যে আমি কি করব 1/z মাইনাস d/2 তার হোল স্কয়ার, আর এই সাইডে কি আসার কথা প্লাস আসার কথা না, মানে এটার সাথে এটা প্লাস, বাট আমার এই যে কি এটা মাইনাস জে আছে, সো মাইনাস জে এর কারণে মাঝখানে একটা কি আসবে মাইনাস আসবে, আর এই সাইডে কি আসবে 1/z প্লাস d/2 তার হোল স্কয়ার, ব্র্যাকেটের বাইরে হলো আমার ডাইরেকশন হচ্ছে জাস্ট জে, কারণ কি এইটার মাইনাসটা এই প্লাসের জায়গায় আসছে আর কি, বুঝতে পারছো? হ্যাঁ, নাকি একসাথে করে দিচ্ছি দেখে কনফিউজ লাগতেছে? বুঝতে পারছো? সো দেন ইউ উইল জাস্ট ডু দ্য ক্যালকুলেশন, নাথিং এলস মোর। বুঝতেছো? তোমরা এই পরে যতটুকু আছে এইটুকু বইতে করা আছে ইজিলি করবা, কারণ খালি কি করবা এইটার আর এইটার লসাগু নিবা, তারপর ওইভাবে হোয়াট নট, ওইটাই, আর কিছুই নেই। আর আছে কিছু যে এইটার যদি আমি গুণ করি তাহলে এই সাইড হবে কি z প্লাস d/2 হোল স্কয়ার মাইনাস কত z মাইনাস d/2 হোল স্কয়ার, তারপর আমরা জানি কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, ওইটা সূত্রটা কি 4ab, তারপর ওই ছোটবেলার ওই 4ab বসাইয়া তারপর ক্যালকুলেট করে যা আসে তাই আসবে, আর কিছুই নেই। যদি আমাকে এটা পুরো ফর্মুলা লাগে তাহলে আমরা যখন অঙ্ক করবো তখন ওই পুরো ফর্মুলা ইউজ করব, কারণ এই দুটো কি প্লাস আকারে আছে না, সো এইটার যে মাইনাস যেটা আছে এই প্লাস এ মাইনাস যে গুণ করলে এই জায়গায় কি আসবে মাইনাস আসবে, আর যেহেতু মাইনাসটা অলরেডি এই সামনে নিয়ে আসছি তাহলে থাকে কি শুধু আমি যদি মাইনাস জে কি এইভাবে লিখতে পারি না, মাইনাস জে ইকুয়াল টু -1 মাল্টিপ্লাইড বাই জে, দ্যাটস হোয়াট আই গেভ। বুঝতে পারছো? ওকে, সো তাহলে আমাকে ডাইপোলের হিসাব নিকাশ শেষ হলো। ডাইপোলটা তোমরা দেখবা যে আসলে রেজাল্টটা কি হয়, মেইনলি এতটুকু ক্যালকুলেশন বাসায় করতে পারবো না, এতটুকু তো আমার পুরোটা করলে তো বোঝা না, তাহলে আর ক্লাস থাকবে না আর কি। এনিওয়ে, কোনটা কোনটা এইটা এইটা কিউ কিউ উপর কিউ, কারণ এই যে মডুলাস অফ প্লাস কিউ আর মডুলাস অফ মাইনাস কিউ দুইটাই তো কিউ, সো দুইটার ক্ষেত্রে কমন নিয়ে নিচ্ছে আর কি। বুঝতে পারছো? সো আমার তাইলে এই সিস্টেমটা, এই যে সিস্টেমটা আমরা দেখলাম এটা হলো আমরা বলি ডিসক্রিট সিস্টেম। ডিসক্রিট সিস্টেম কি, যে এই জায়গায় কিউ1 আছে, এই জায়গায় কিউ2 আছে, এই জায়গায় কিউ3 আছে, এই জায়গায় কি কিউ4 আছে, তারা কি বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবে একজন একজন ওইরকম আছে, সরাই সিরাই আছে, উই কল দিস এ ডিসক্রিট সিস্টেম। বাট ইফ ইট উড হ্যাপেন যে আমার একটা এরকম একটা লাইন আছে এবং এই লাইনের প্রত্যেকটা পয়েন্টে চার্জ আছে, তার মানে কি তুমি এই পয়েন্ট থেকে পাশে এইভাবে টানলে সব জায়গায় চার্জ আছে, মানে এই লাইনের যত পয়েন্ট, মানে এমন কোন জায়গা নাই যে জায়গায় কোনো চার্জ নাই, then I would call this system a continuous system. Think of a sphere, গোলক, ওই যে গোলক নিক্ষেপ করতে না ছোটবেলায়, গোলক নিক্ষেপ করছো কোন সময়, যে ওই গোলকের মধ্যে মনে করো পুরো জায়গাটা জুড়ে চার্জ আছে, এমন কোন জায়গা নাই যে জায়গায় একটা ছিদ্র আছে বা কিছু আছে, মানে কোনো হোল নাই। সো তাহলে এই সিস্টেমটাকে আমরা বলবো একটা কন্টিনিউয়াস সিস্টেম। আর একটু আগে আমরা যেগুলো করছি এর আগে পর্যন্ত এটা কি কিউ1 কিউ2 কিউ3 কিউ4 সরাই সিটাই আছে। সো দিস ইজ না না, আমরা তো ফুটবলের কথা বলতেছি না, উই আর থিংকিং অ্যাবাউট দ্য হোল থ্রি ডাইমেনশনাল অবজেক্ট, পুরাটাই হলো যে there is no like it's solid sphere, ঠিক আছে? ইভেন আমরা যদি আচ্ছা যাই হোক, সো ঠিক একইভাবে একটা লাইন হইতে পারে, একটা চুলের কথা তুমি যদি চিন্তা করো যে চুলের পুরো জায়গাটা জুড়ে কি আছে চার্জ আছে, you can think of it as a one dimensional continuous object, মানে এক্সেপ্ট আমি এটা মাইক্রোস্কোপের নিচে সাইডে দেখি যে ওকে ওটার একটা থিকনেস আছে, তাইলে ওয়ান ডাইমেনশনাল না, বাট নরমাল চোখে কি দেখতেছি একটা চুল কি একটা ওয়ান ডাইমেনশনাল অবজেক্ট। এবং তুমি যদি দেখো যে পুরো চুলের পুরো জায়গাটা জুড়ে যদি আমার চার্জ থাকে, আই উইল কল ইট এ কন্টিনিউয়াস অবজেক্ট। কন্টিনিউটি কেমনে টেস্ট করে, ছোটবেলায় আমরা পড়ছি না, লিমিট টেস্ট করি, বাম সাইড দা লিমিট ডান সাইড দা লিমিট আইসা দেখি ওই পয়েন্টটা আসলে কন্টিনিউয়াস কিনা, মনে আছে? সব জায়গায় কন্টিনিউয়াস এবং সব জায়গায় যদি ডিফারেন্সিয়েবল হয়, উই ক্যান কল দিস অবজেক্ট এ কন্টিনিউয়াস অবজেক্ট। বুঝতে পারছো কি? ওই যে ম্যাথমেটিক্সে যেগুলো পড়ছো ওই আইডিয়াটাই আমরা কাজে লাগাবো। সো দেখো আমার যখন ডিসক্রিট সিস্টেম ছিল, তার মানে কি একটা চার্জ আছে, তার পাশের পয়েন্ট অন্য কোনো চার্জ নাই,
সো আমি যখন টোটাল ইলেকট্রিক ফিল্ড মেজার করতে যাইতাম, তাহলে প্রত্যেকটা চার্জের জন্য ফিল্ড বাইর করতে হতো। ফিল্ড বাইর করে কি করতে হতো, তাদেরকে সাম করতে হতো একটার সাথে আরেকটা, একটার সাথে আরেকটা। এখন এমন যদি হয় একটা রড আছে পুরো জায়গায় চার্জ আছে, তাহলে আমি জানি কি এটা একটা কন্টিনিউয়াস অবজেক্ট। তাহলে আমি আরো জানি কি যে এটার মধ্যে মানে কোন ধরনের কোনো হোল নাই, লিমিট এক্সিস্ট করে অর নট। তাহলে ইন্টিগ্রেশন করা আর হলো ডিফারেন্সিয়েশন করার কি কন্ডিশনটা পূরণ হয়ে যায় না, যে ইন্টিগ্রেশন করার জন্য কন্ডিশন কি দরকার, যে তোমার লিমিট এক্সিস্ট করতে হবে এবং কন্টিনিউয়াস হতে হবে, তাই না? সো আমরা যে ফর্মুলাটা ইউজ করছি 1/4πε0 q/r², এই ফর্মুলাটা কার জন্য প্রযোজ্য ছিল? একটা পয়েন্ট চার্জের জন্য, মানে যার ডাইমেনশন জিরোর কাছাকাছি। একটা পয়েন্ট, জাস্ট একটা পয়েন্ট, বুঝতে পারছো? মানে জিরোর কাছাকাছি ডাইমেনশন, মানে ওইভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে 1/4πε0 q/r² ফিল্ডের যে ডেফিনেশনটা আমরা দিছি, দিস ইজ ভ্যালিড অনলি ফর পয়েন্ট চার্জ, যেটা হলো অনেকটা ডাইমেনশনলেস। সো হাউ ক্যান আই অ্যাপ্লাই দ্যাট ফর্মুলা ফর দিস রড হুইচ হ্যাজ এ ডাইমেনশন? বুঝতে পারছো? যে মনে করো যে আমি এই একটা রড নিলাম, এই রডের লেন্থ কত, এল। এখন মনে করো আমার বললো তার ঠিক মিড পয়েন্ট থেকে মনে করো এক্স দূরত্ব দূরে একটা পয়েন্ট আছে পি, এই পয়েন্টে টোটাল ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করো। ক্যান আই জাস্ট রাইট 1/, এবং বলা আছে যে এই রডটার মধ্যে টোটাল চার্জ হলো কিউ, তাহলে আমি কি এইটা বলে দিব যে ওকে 1/4πε0 q ডিভাইডেড বাই x², দ্যাটস দা ফিল্ড? আমি কি এটা বলতে পারবো? কেন পারবো না? মানে আমি এইটার জন্য এই পি পয়েন্টে যদি আমি বলতাম যে পুরো রডের চার্জের জন্য পি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের মান কত, 1/4πε0 q/x², তাহলে কি ভুল হইতো? ভুল হইতো এইটাই যে রডটার জন্য কুলম্বের ওই 1/4πε0 q/r² সূত্রটাই প্রযোজ্য না, ওইটা প্রযোজ্য অনলি ফর পয়েন্ট চার্জ। সো তার মানে কি, আমি যদি এই রডটার জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই, আর আমার কাছে সূত্রই আছে ওই একটা, অন্য কোনো সূত্র আছে নাই তো, তাহলে ওই সূত্র দ্বারা যদি আমি এই না, এই পুরাটারে এত ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করতে হবে যাতে প্রত্যেকটা পার্টে আমি একটা পয়েন্ট চার্জ বলতে পারি। বুঝতে পারছো কি বলছি? তুমি ওইভাবে চিন্তা করতে পারো, ওকে সেন্টার অফ মাস বাইর করে তারপর ওইভাবে করতে পারো। হ্যাঁ, করতে পারো যে ওকে থিঙ্ক অফ লাইক ওকে সেন্টার অফ মাস। এমন কথা হলো যে দ্যাট ক্যান বি অলসো ডিফিকাল্ট না, চার্জের মানে ওই ক্ষেত্রে বাইর করাটা অনেক কমপ্লিকেটেড হইতে পারে। সো আমরা সবচেয়ে ইজিয়েস্ট প্রসেস, এবং তোমার অনেক প্যারামিটার দেওয়াও থাকা লাগবে সেটার জন্য। বুঝতে পারছো কি বলছে? সো ইট ক্যান হ্যাপেন লাইক যে এর অর্ধেকটা অ্যালুমিনিয়ামে গড়া আর অর্ধেকটা হলো অন্য একটা, দেন দেয়ার উইল বি প্রবলেম। সো আমি যদি ইজিয়েস্ট ওয়েতে করতে চাই, তাহলে আমি কি করতে পারি, আমি এই রডটারে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ইকুয়াল পার্টে ভাগ করতে পারি, এবং এত ক্ষুদ্র করব যে ইট উইল বি সামথিং লাইক ডাইমেনশনলেস। এর ডাইমেনশন থাকবে কিন্তু ডাইমেনশনটা এত ছোট হইব যে ইট উইল বি ক্লোজ টু জিরো। সো আমি করতে পারি কি, এই মনে করো এই প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র এরকম 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 পার্টে পার্টে কি করতে পারি, ভাগ করতে পারি। ইন্টিগ্রেশনের সময় করো না যে ক্ষুদ্র একটা পার্ট নিয়ে ডিএক্স নিয়ে তারপর কি করো, ওইটার উপরেই তো টোটালটা ইন্টিগ্রেশন করো, তাই না? কারণ কি এটা কন্টিনিউয়াস। সো তার মানে আমি ইন্টিগ্রেশন করবো জিরো থেকে এল পর্যন্ত, তার মানে কি এর মধ্যে এই ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট এমন কোনো জায়গা নাই যে জায়গায় নাই। সো তুমি করতে পারবে ওই জায়গা থেকে ওই জায়গায় ইন্টিগ্রেশন করলে পুরোটাই হয়ে যায়, তাই না? যদি ওই জায়গায় লুপ হোল থাকতো তাহলে কিন্তু পারতাম না, তখন কিন্তু ডিসক্রিটে চলে যেতে হইতো, আবার সামেশনে চলে যেতে হইতো। সো ইন্টিগ্রেশনের সুবিধাটাই কি, যে ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট আছে এবং তারা কি কন্টিনিউয়াস অবস্থায় আছে। সো যে কারণে তুমি ওইটা করছো। সো এই জায়গাতে এইটা আমি করতে পারি এত ক্ষুদ্র ক্ষুদ্র পার্টে ভাগ করতে পারি, এবং ধরতে পারি প্রত্যেকটা ক্ষুদ্র যে পার্ট আছে, মনে করো এর ডাইমেনশন ধরলাম আমরা ডিএল, এবং ডিএল ইজ সামথিং লাইক লিমিট ডিএল টেন্ডস টু কত, অলমোস্ট লাইক জিরো। বুঝতে পারছো? সো তাহলে আমার পুরো চার্জটা কির মধ্যে ছিল, এই পুরো রডের মধ্যে ছিল। তাহলে আমি রডটার যদি ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করি, প্রত্যেকটা ক্ষুদ্র ভাগই কি কিউ পরিমাণ চার্জ থাকবে না ছোট থাকবে? তোমার একটা স্বর্ণের আংটি আছে, তুমি ভাঙ্গে 10টা ভাগ করলা, পুরা একটাই কি পুরা স্বর্ণই আছে নাকি হলো যে কম আছে? কম আছে। তাহলে তুমি যদি একটা রড নাও যার মধ্যে পুরা চার্জ আছে, ক্ষুদ্র একটা পার্টে কি পুরা চার্জটাই থাকবে? না। তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র পার্টটা যে চার্জ থাকবে উই উইল কল দিস ডিকিউ, এ স্মল অ্যামাউন্ট অফ চার্জ। বুঝতে পারছো কি বলছি? সো তাহলে আমরা কি পাইলাম, যে আমি করছি কি এই ক্ষুদ্র পার্টে ভাগ করছি যার ডাইমেনশন কত ডিএল এবং তার চার্জ কত ডিকিউ। এখন এই ডিকিউর জন্য তো আমি কুলম্বের ল অ্যাপ্লাই করতে পারি,
বিকজ কি এই ডিকিউ যতখানি স্থান দখল করে নিছে ওইটা হলো অলমোস্ট লাইক এ পয়েন্ট। সো নাও কুলম্বস ল ইজ ভ্যালিড ফর দিস কেস। বুঝতে পারছো আমার কথা নাকি বুঝো নাই? সো তাইলে আমি এই জায়গায় মনে করো এই পুরাটার দৈর্ঘ্য তো এল না, সো আমি ধরলাম দিস ইজ আওয়ার এক্স অ্যাক্সিস এন্ড দিস ইজ আওয়ার ওয়াই অ্যাক্সিস। সো এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত l/2 আর এই জায়গায় কত -l/2, মানে পুরোটা লেন্থ l, বাট আমি যদি উপরে এক্স অ্যাক্সিস ধরি তাহলে উপরে ঢুকি l/2, নিচের অ্যাক্সিস টু কত -l/2। ঠিক আছে নাকি ঠিক নাই? ওকে। সো আমি এই যে একটা ক্ষুদ্র পার্ট নিলাম, এই যে একটা ক্ষুদ্র পার্ট নিলাম, যে ক্ষুদ্র পার্টটার লেন্থ কত dl, তার মধ্যে চার্জ আছে কত dq। তাহলে আমি এই যে dl এই পয়েন্ট থেকে মনে করো যে পয়েন্টে তুমি মাপতেছো ইলেকট্রিক ফিল্ডটা মাপবা তার ডিসটেন্স কত ধরতে পারো তুমি, আর ধরতে পারলা, আর ধরলা। তাহলে তোমার কি হলো যে এই যে ক্ষুদ্র চার্জটা dq আছে তার জন্য এই পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ডটা ক্রিয়েট হইব, এই যে আমরা একটা q0 গ্রেটার দ্যান 0 ধরলে আমরা জানি কি পজিটিভ চার্জ যে কি করবে রিপেল করবে, সো ফিল্ডের ডাইরেকশনও এইদিকেই হবে। আগের কনসেপ্টগুলো কিন্তু ইউজ করতেছি। সো তাইলে এই যে ক্ষুদ্র চার্জ তার জন্য যে ফিল্ডটা হবে ওটা আমরা বলবো ডিই, ক্ষুদ্র ফিল্ড। ক্ষুদ্র চার্জের জন্য কি ক্ষুদ্র ফিল্ড, এইটা ইকুয়াল টু কত 1/4πε0 ক্ষুদ্র চার্জ হুইচ ইজ আওয়ার ডিকিউ ডিভাইড বাই আর স্কয়ার, আর আমরা এই ডাইরেকশনটা ধরলাম আর হ্যাট, লেটস কল দিস আর হ্যাট। dr স্কয়ার হবে কেন, আমি তো ডিকিউ থেকে এই পয়েন্টের ডিসটেন্স শুনো না, আমার তো ওই ডিসটেন্সটা কত আর স্কয়ার। বুঝতেছো না? বুঝতে ছোট চার্জটা, কারণ আমি কুলম্বস ল অ্যাপ্লাই করার জন্য তো ছোট চার্জই লাগবে, আই ক্যানট অ্যাপ্লাই ফর দ্য হোল রড, তাই না? এখন আমি জানি কি, আমি এই জায়গা থেকে একটা জিনিস জানি যে এই যে আমি যদি পুরাটার জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড পাইতে চাই তাহলে কি করতে হবে, তাহলে আমি জানি এই পুরোটা জায়গা জুড়ে ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট আছে। বুঝতে পারছো? মানে এই যে পুরো এল লেন্থেরই তোমার ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট আছে। আমি যদি এল লেন্থের মধ্যে প্রত্যেকটার জন্য ফিল্ড বের করে ওই ফিল্ড গুলোর যোগ করি তাহলে তো আমার টোটাল ইলেকট্রিক ফিল্ড পাওয়ার কথা। কিন্তু যেহেতু এটা একটা কন্টিনিউয়াস অবজেক্ট, আই ডোন্ট হ্যাভ টু ডু ইট ম্যানুয়ালি। আমি কি করতে পারি, এই পুরো জিনিসটারে, এই পুরো ইলেকট্রিক ফিল্ড পাওয়ার জন্য আমি পুরো জিনিসটারে ইন্টিগ্রেশন করতে পারি for a small d from 0 to l, or you can also say l/2 from -l/2। বুঝতে পারছো নাকি বুঝো না আমার কথা? যে কারণ কি ওই যে -l/2 থেকে +l/2 এর মধ্যে তো সব চার্জ গুলো আছে, তাহলে এইটার উপর যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে সব চার্জের জন্য ফিল্ড বাইর করে তাকে যোগ করা হয়ে যেতে, সেছাড়া কিছু মানে দ্যাটস হোয়াট ইজ দ্য কনসেপ্ট ইজ। বুঝতে পারছো না? মানে কোন ধরনের কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে বলো। সো এখন এই জায়গায় প্রবলেমটা হলো আমার ইন্টিগ্রেশনের লিমিট কি, আমার ইন্টিগ্রেশনের লিমিট হচ্ছে যে লেন্থ, বাট মাই ইন্টিগ্রেশনের ভ্যারিয়েবলটা কি, ইন্টিগ্রেশন ভ্যারিয়েবল কে dq, dq is a small thing which is varying all the place। বুঝতে পারছো? মানে আমার এই জায়গাতে আমরা দেখতেছি না তাহলে কি এইটুকু dq, এইটুকু dq, 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 dq না, কিন্তু আমার তো ইন্টিগ্রেশন লিমিট দিছি কি আমি l/2 থেকে l/2, এটা কি এটা লেন্থ, তো আমার ভ্যারিয়েবল আর হলো লিমিট তো সেম থাকতে হবে, সেম জিনিসের হইতে হবে। সো হোয়াট আই হ্যাভ টু ডু, আই হ্যাভ টু চেঞ্জ dq টু লেন্থ। বুঝো না? তোমার যখন মানে তুমি মনে করো যে তোমার লিমিট দেওয়া আছে অ্যাঙ্গেলে আর তোমার ভ্যারিয়েবল আছে লেন্থ, দেন হোয়াট ইউ ডু, ইউ চেঞ্জ দ্য লিমিট, অথবা তুমি কি করো ভ্যারিয়েবল চেঞ্জ করো, দুইটার একটা চেঞ্জ করো। সো হোয়াট আই উইল ডু, আই উইল চেঞ্জ দ্য ভ্যারিয়েবল। সো ভ্যারিয়েবল কেমনে চেঞ্জ করা যায়? এক্স্যাক্টলি। সো তাহলে এই জায়গায় যে কনসেপ্টটা আমরা কাজ লাগাই এটা হলো, তোমরা সবাই জানো এইটারে বলি আমরা ডেনসিটি, ঘনত্ব। ঘনত্ব জিনিসটা কি? ডেনসিটি হলো ভর বাই আয়তন, তোমরা বুঝছো m/v। কিন্তু এটা কি এরকম যে কোনো অবজেক্ট, মানে আমি যদি মাছের মনে করো যে তোমার আম্মা মুরগির মাংস রান্না করছে, এখন সুপের ডেনসিটি তো আমি মাপতে যাইতে পারি, সুপের ডেনসিটি মানে সুপটা কতটা ঘন হিসাবে আছে, তাই না? আবার বাংলাদেশের জনসংখ্যা আছে, সেক্ষেত্রে আমি জনসংখ্যার ডেনসিটিও মাপতে পারি। তো এরকম না যে ডেনসিটি ইজ অনলি ফর মাস, আমাকে ছোটবেলায় ওইটাই পড়ানো হয়েছে, বাট ডেনসিটি ইজ নট অলওয়েজ অনলি ফর মাস, ইট ক্যান বি চার্জ ডেনসিটি, ইট ক্যান বি মাস ডেনসিটি। এমন কথা হলো
মনে করো যে আমের ডেন্সিটি হইতে পারে একটা ঝুড়ির মধ্যে কতটি আমি করে। সো ডেন্সিটি ইজ এ প্যারামিটার, কতটা সে কি আছে, ক্লোজলি কম্প্যাক্টলি আছে, তাই না? সো আমার যদি অবজেক্টটা ওয়ান ডাইমেনশন হয় তাহলে আমার ডেন্সিটি হবে ওয়ান ডাইমেনশনাল ডেন্সিটি। আমার যদি অবজেক্ট টু ডাইমেনশন হয়, যেমন বাংলাদেশের ডেন্সিটি আমরা মাপি কি 1000 জন পার কিলোমিটার স্কয়ার, সো এরিয়ার ক্ষেত্রে মাপি। আবার যদি আমার পুরাটা একটা বল হয় তাহলে সেটার জন্য আমরা কি থ্রি ডাইমেনশনে মাপি, যেটারে আমরা কমনলি বলছি ডেন্সিটি, বাট দ্যাট ইজ ভলিউম ডেন্সিটি। আর পপুলেশনেরটা আমরা করি কি এরিয়াল ডেন্সিটিতে যাই বা সারফেস ডেন্সিটি। আর যদি একটা লাইনের মধ্যে থাকে ওটা আমরা বলি কি লিনিয়ার ডেন্সিটি। বুঝতে পারছো? এখন এই যে ডেন্সিটির কনসেপ্টটা, আমি এই জায়গায় দুইটা জিনিস দেখতে পারি। একটা হলো আমার পুরো অবজেক্টটার লেন্থ কত, এল, তাইলে এল লেন্থের মধ্যে চার্জ আছে কত, কিউ পরিমাণ, তাহলে ইউনিট লেন্থে কত আছে, কিউ বাই এল। এই জিনিসটা আমরা বলবো ল্যামডা। এই ল্যামডার নাম হলো লিনিয়ার ডেন্সিটি। বুঝতে পারছো? ল্যামডা কি লিনিয়ার ডেন্সিটি, বিকজ কি আমার অবজেক্টটা ওয়ান ডাইমেনশনাল। ইফ ইট উড বি টু ডাইমেনশনাল আই উড ইউজ অ্যানাদার থিং। বুঝতে পারছো? ওকে, সো এখন এইটা কি, এইটা হলো গ্লোবাল ডেন্সিটি, এভারেজ ডেন্সিটি। কেন? কারণ হলো যে আমি ধরে নিছি পুরাটার লেন্থ এল, পুরাটার দৈর্ঘ্য মানে পুরাটার চার্জ কত কিউ, সো ইউনিটে এত পরিমাণ থাকবে। নট নেসেসারি। আমি যদি ওই ওই যে অবজেক্ট আছে তার মধ্যে কিছু জায়গায় চার্জ খুবই কম্প্যাক্টলি রাখতাম, কিছু জায়গায় চার্জ একটু ফাঁকা ফাঁকা করে একটু একটু করতাম, তাহলে কি হতো, ডেন্সিটি কি সেম হতো? সেম হতো না। অনেকটা মনে করো তুমি একটা লাঠি বানাইছো, এখন এক সাইড রডের আর সাইড অ্যালুমিনিয়ামের, সো রডের সাইডে ডেন্সিটি বেশি, অ্যালুমিনিয়ামের সাইডে কি ডেন্সিটি কম। বুঝতে পারছো? সো তাইলে এভারেজ ডেন্সিটি আসলে তোমার কি দেয় না, পুরো অবজেক্টটার সম্বন্ধে বলে না, জাস্ট এটা এভারেজ সম্বন্ধে বলে। বুঝতে পারছো আমার কথা ক্লিয়ার? এখন বাট আই নো দ্যাট যে ক্ষুদ্র যে পার্টটা আছে, এই যে পার্টটা আছে, এই পার্টটা কত লেন্থ আছে, ডিএল, এই পার্টে কত চার্জ আছে, ডিকিউ। অনেকটা তুমি চিন্তা করো, এই যে ডিকিউ বাই ডিএল, এইটা মনে করো চট্টগ্রাম, আর এই যে কিউ বাই এল, মানে আমি বলছি যে এই যে কিউ বাই এল, এটা হলো পুরো বাংলাদেশ। বুঝতে পারছো? তো আমি যখন ডিকিউ বাই ডিএল করবো, তার মানে কি আমি একটা স্পেসিফিক প্লেসের ডেন্সিটি নির্ণয় করব। আর আমি যখন কিউ বাই এল করবো তখন কি পুরো অবজেক্টটার ডেন্সিটি নির্ণয় করবো। বুঝতে পারছো? তো এখন আমি আবার লিখতে পারি কি, ডিএল মধ্যে আছে কত চার্জ, ডিকিউ পরিমাণ, তাহলে ইউনিট লেন্থে কত আছে, ডিকিউ বাই ডিএল। এইটা আমরা মনে করো ল্যামডা 1 রাখলাম, এটা আমরা রাখলাম কত, ল্যামডা 2। এখন মনে করো বাংলাদেশের অবস্থা কি, বাংলাদেশের অবস্থা হলো বাংলাদেশের ঢাকায় থাকে অনেক বেশি লোক আর চট্টগ্রামে থাকে ডিফারেন্ট। সো তার মানে আমি যখন স্যাম্পলটা নিতেছি, মানে ঢাকার ডেন্সিটি নিতেছি, ওইটা কিন্তু নট নেসেসারিলি যে বাংলাদেশের ডেন্সিটি রিপ্লেস করে, মানে রিপ্রেজেন্ট করে। কারণ কি পুরো বাংলাদেশের ডেন্সিটি এভারেজ ডেন্সিটি কত, 1000 জন পার কিলোমিটার স্কয়ার। ঢাকায় গুনতে গেলে দেখা যাবে এটা কত, 2000 জন, 2500, 3000 জন, তাই না? তার মানে কি লোকাল ডেন্সিটি ইজ নট ইকুয়াল টু গ্লোবাল ডেন্সিটি। বুঝতে পারছি ইন দিস কেস। বাট কালকে যদি প্রধানমন্ত্রী বলে, বা এখন তো ওনার নাম হলো প্রধান উপদেষ্টা, সে যদি বলে বাংলাদেশের প্রত্যেক কিলোমিটার স্কয়ারে সেম পরিমাণ লোক থাকতে হবে, তাহলে আমি কি করব, তাহলে আমি বলতে পারি যে ক্ষুদ্র একটা প্লেসেরও যা ডেন্সিটি, বাংলাদেশেরও একই ডেন্সিটি। সো ওই যে স্মল পার্ট লোকাল ডেন্সিটি আর গ্লোবাল ডেন্সিটি যখন সমান হবে, আই উইল কল দিস ইউনিফর্ম ডেন্সিটি। আর যখন দুটো সমান হবে না তখন বলবো নন ইউনিফর্ম ডেন্সিটি। সো তার মানে if q by l equal to dq by dl, then I call it what, uniform density. আর যদি আমার q by l not equal to কত, dq by dl, ওইটা কি নন ইউনিফর্ম ডেন্সিটি। সো আমরা সিম্পলিস্টিক হিসাবের জন্য আমরা অলওয়েজ ইউনিফর্ম ডেন্সিটি নিয়ে কাজ করতে পছন্দ করি। হ্যাঁ, বাট দেয়ার উইল বি কেসেস যে ক্ষেত্রে আমরা কি করব, নন ইউনিফর্ম ডেন্সিটি ইউজ করব। সো এই জায়গাতে কি হয়, তাইলে নন ইউনিফর্ম ডেন্সিটির মধ্যে যেটা হয়, ল্যামডা ইজ এ ফাংশন অফ ওয়াই বলা হয়। এটার কারণটা কি, কারণ পজিশন অনুযায়ী ল্যামডার মান কি হইতেছে, চেঞ্জ হইতেছে। বুঝতে পারছো? দিস ইজ হোয়াট, নন ইউনিফর্ম ডেন্সিটি। বুঝতে পারছো? আর যদি ল্যামডা ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট হইতো তাহলে কি, তাহলে ইউনিফর্ম ডেন্সিটি, কারণ যে জায়গায় যায় না কোনো ডেন্সিটি কি সেম। বুঝতে পারছো আমার কথা? যে আর ওইটা ল্যামডা ইকুয়াল টু যখন লিখছি এফ অফ ওয়াই, যেহেতু আমি ওয়াই না ধরে এক্সও ধরতে পারতাম, বাট আমি এই ক্ষেত্রে যে আমার যে রডটা দেখাইছি, রডটা কোন দিকে দেখাইছি, ওয়াই ডাইরেকশন অনুযায়ী, এই জন্য আমি লিখছি কি ল্যামডা ইকুয়াল টু এফ অফ ওয়াই। সো দিস ইজ এক্সাম্পল অফ হোয়াট, নন ইউনিফর্ম। আর এটা কি
ইউনিফর্ম। ঠিক আছে, ওকে গ্রেট। সো তাইলে আমি এই জায়গা থেকে এই যে ডিএল আছে কোথায় লিখলাম, এই যে ডিকিউ আছে তারে কি করতে পারি আমি রিপ্লেস করতে পারি উইথ ল্যামডা ডিএল। এইবার আমার ভেরিয়েবল কি আছে, লেন্থ আসছে। So then I will do what? I will just integrate the thing which is like E equal to, আমরা পুরোটা আজকে করতেছি না বাট আমি জাস্ট কনসেপ্টটা দেখাইতেছি, 1 by 4 pi epsilon naught lambda dl divided by কত r square, তারপর কত এই জায়গায় r hat minus l by 2 to l by 2। ঠিক আছে, এখন এই প্রবলেমটাকে আমরা আরো সিম্পলিফাই করতে পারি। কেমনে আরো সিম্পলিফাই করতে পারি, না এইভাবে করা ঠিক হইব না। আচ্ছা ওই পর্যন্ত রাখ, আমরা এইটার ইউজটা একটু পরে করি, এটা জাস্ট ওকে এই পর্যন্ত আমরা রাখি দিই। এখন এই যে ক্ষুদ্র পার্ট আছে, এখন আমরা একটা কনসেপ্ট ইউজ করব, এই কনসেপ্টটার নাম হলো সিমেট্রি। ঠিক আছে, ফিজিক্সে সিমেট্রি খুবই একটা ইন্টারেস্টিং কনসেপ্ট। এই যে তোমার চশমা পরে আছো, চশমা পরে যারা তাকে দেখতে সুন্দর লাগে, এর কারণটা কি? এর কারণটা হলো চশমাটা তার ফেসটারে অনেক বেশি সিমেট্রিক করে, বুঝতে পারছো? এখন মনে করো তুমি লেডি গেগার মতো যদি করতা, যে এক সাইডে একটা চশমা গোল ফ্রেমের পড়তা আর এক সাইডে কি একটা চার কোনা ফ্রেমের পড়তা, ইট উড লুক অড না, বিকজ কি এটা সিমেট্রিক না, এটা অ্যাসিমেট্রিক, বুঝতে পারছো? সো তুমি যখন চশমা পরো, ইট মেক্স ইউর ফেস লুকস লাইক মোর সিমেট্রিক। সো সিমেট্রিক কাইন্ড অফ থিংস ইজ মোর বিউটিফুল টু আস, এবং আমরা সিমেট্রিতে অভ্যস্ত, যে কারণে লেডি গেগার মতো কেউ যদি চশমা পরে তাহলে আমাকে চোখে লাগে, বিকজ ইট ইজ অ্যাসিমেট্রিক। বুঝতে পারছো কি বলছি? সো এখন সিমেট্রির সুবিধাটা কি নেচারে? সিমেট্রির সুবিধা হলো আমার এই যে হাইটটা ধরলাম, এই হাইটটা কি আমার জেড হাইট। এখন এই জেড হাইটে মনে করো একটা ক্ষুদ্র পার্ট আছে যেটা আমরা বলছি কত ডিকিউ, তার ডাইমেনশন কত ডিএল। এখন আমি যদি ঠিক নিচের দিকে জেড হাইটে আর একটা ক্ষুদ্র পার্ট নেই যার চার্জের পরিমাণও কত ডিকিউ এবং তার ডাইমেনশনও কত ডিএল, দেন আই কল দিস অবজেক্ট এন্ড দিস অবজেক্ট অ্যাজ সিমেট্রিক অবজেক্ট। বুঝতে পারছো? কারণ কি দুইটারই কি চার্জের পরিমাণ সেম, ডাইমেনশনের পরিমাণ সেম, এবং তারা কি সেন্টার পয়েন্ট থেকে দুইজনই একই হাইট আছে, একটা উপর দিকে আছে আর একটা কি আছে নিচের দিকে, তাহলে তারা কি একজন আরেকজনের সিমেট্রিক পার্ট। সো তাইলে এখন এই জিনিসটা কনসেপ্টটা ইউজ করে আমার সুবিধাটা কি হবে? সুবিধাটা হবে এটা, এই যে পার্ট আছে ও করবে কি এইদিকে একটা ফিল্ড দিবে না, যেটা আমরা বললাম মনে করো এইদিকে ফিল্ডটা কিছুটা আমি মুছি, নাইলে এটা খুবই জঘন্য দেখাইতেছে আর কি। সো এইটারে বলতেছি আমি লেটস সে DE1, আর এই যে পজিটিভ চার্জ সে করবে কি এই জায়গার Q0 তারও তো বিকর্ষণ করবে নাকি, তাহলে এটা হবে কি মনে করো D2 হলো, তাই না? আমরা জানি কি দুইজনের চার্জও যেহেতু সেম, দুইজনের মানে ডিসটেন্সও যেহেতু এই জায়গা থেকেও আর এই জায়গা থেকেও আর, তাহলে দুইজনের কি ইলেকট্রিক ফিল্ডের মানও সেম। সো তাহলে এইটারে এই দুইটারে আমি D2 না রাখি মনে করো যে দুইজনই D এর মতো হলো বা কি সামথিং লাইক লেটস সে DE1, এইটাও DE1 এইটাও DE1। সো এইটা মনে করো আমি যদি ধরি যে এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত থিটা, আবার এই অ্যাঙ্গেলটা থিটা হইলে এই অ্যাঙ্গেলটা থিটা, সবই সেম। সো আমি এই পার্টটার জন্য এই দিকটা বলতে পারি কি D1 cos থিটা, এটা বলতে পারি কি D1 sin থিটা, আর এই সেটটা আমি কি বলতে পারি D1 sin থিটা, এটা কি মাইনাস জে ডাইরেকশন বরাবর, আর এটা কি প্লাস জে ডাইরেকশন বরাবর না, আর এইটার জন্য এইদিকে কি হবে, এটা হবে D1 আবার cos থিটা হইব না। সো তার মানে কি, তার মানে এই কম্পোনেন্ট আর এই কম্পোনেন্ট ক্যান্সেল হয়ে যেতেছে না। সো তার মানে আমি এই জায়গায় আরেকটা নিলে ঠিক তার অপোজিটে আরেকটা সিমেট্রিক পার্ট থাকবে, যেও করবে কি ওই কম্পোনেন্ট ক্যান্সেল আউট করে দিবে, ঠিক একইভাবে প্রত্যেকটা পয়েন্টে এরকম থাকবে সিমেট্রিক, কারণ কি হবে ক্যান্সেল আউট করবে। সো তুমি টোটাল শুধু ডি cos থিটা কম্পোনেন্টই থাকবে, sin থিটা গুলো সব ক্যান্সেল আউট করে দিবে, কারণ কি দুইটারই cos থিটা কি একই দিকে গেছে। সো তাইলে আমি যদি ক্যালকুলেট করি আমার তো এত কিছু করার দরকার নাই, আমি জাস্ট কি করতে পারি, আমি জাস্ট এইটা ইকুয়াল টু কি লিখবো, যে এই জায়গাতে আমি জাস্ট ডি cos থিটা লিখবো, আর এইটারে আমি করব কি ওই তো ডাইরেকশন কোন দিকে হবে এক্স ডাইরেকশন বরাবর, হুইচ ইজ আওয়ার আই ডাইরেকশন। বুঝতে পারছো? একটু আগে কি ছিল প্রবলেমটা অনেক জটিল ছিল, যে আমার এক্স কম্পোনেন্ট হিসাব করতে হবে, ওয়াই কম্পোনেন্ট হিসাব করতে হবে, বাট সিমেট্রি মেড ইট ইজিয়ার বিকজ ওয়াই সবগুলো কারা গেছে, থাকতেছে কে শুধু এক্স। এটা যদি আমি আরো ইজি করে নিই, কেমনে আরো ইজি করা যায়,
যে আমি একটুকে ধরছি কি যে প্রত্যেকটার জন্য খালি ডি cos θ তো থাকতেছে, কারণ আমি জানি কি যে ও যে পরিমাণ বানাইতেছে ও কি সেই একই পরিমাণে বানাইতেছে। সো আমি ইন্টিগ্রেশন লিমিট -l/2 না দিয়া 0 থেকে l/2 দিয়ে আমি জাস্ট এটা 2 দিয়ে গুণ করে দেব। বিকজ কি, কারণ একটা সিমেট্রিক পার্ট আর একটা আছে, তার মানে কি দুইটা আছে। সো প্রথমটার জন্য যা দ্বিতীয়টার জন্য, তাহলে আমি উপরের দিকটা করে খালি 2 দিয়ে গুণ দিয়ে দিলেই হয়ে গেল অঙ্ক। বুঝতে পারছো? সো দেখছো যে সিমেট্রি ইউজের ফলে অঙ্কটা কত সোজা হয়ে গেছে। বুঝতে পারছো? সো তাহলে এই পর্যন্ত থাক নাকি? সো পরের দিন এসে এটার উত্তর কি এটা লিখে দিব, তাহলে হলো। মানে ইম্পর্টেন্ট জিনিস হলো কনসেপ্ট বুঝা। আমার কি চলতেছে নাকি অফ হয়ে গেছে?